হ্যালো, আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। একটু আমাদের যান্ত্রিক গোলযোগ ছিল, মানে আমাদের মাইক্রোফোনটা সেটিং নিয়ে একটু ঝামেলা ছিল আর কি। আমার কথা ঠিকমতো শোনা যাচ্ছে কিনা একটু আমাকে একটু কাইন্ডলি একটু জানাও তো তোমরা সবাই, একটু যারা যারা ক্লাসে রয়েছে আর কি একটু কাইন্ডলি জানাও। গোলযোগ ছিল, মানে আমাদের এইবার শোনা যাচ্ছে আর কি। ওকে, ভেরি গুড। কে কোথা থেকে দেখছো একটু কাইন্ডলি জানাও। আর আজকে ক্লাসের শুরুতে আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে তোমাদের এই ক্লাসটা মূলত আমাদের যেটা রিভিশন ব্যাচ এইচএসসি 24-এর কিন্তু রিভিশন ব্যাচের ক্লাসটা, এবং মানে আমাদের মোটামুটি ধরে রাখো আজকের এই একটা ক্লাসে আমরা একটা অধ্যায় শেষ করে ফেলবো। এবং যারা তোমরা এইচএসসি 24 রয়েছো তারা একটু বলবো একটু দ্রুত জয়েন করে ফেলো আর কি। আমার স্পেশালি ব্যাচের স্টুডেন্ট, আমার ব্যাচের যারা স্টুডেন্ট তারা স্পেশালি ক্লাসটা দেখে নিবা বা দ্রুত জয়েন করে ফেলো আর কি। আচ্ছা, তো আজকে মূলত তোমাদের ক্লাসের যে বিষয়টা বলার, এবং তোমরা আজকে জানো তোমাদের আজকে ওয়ান শট এমসিকিউ, সেটা হচ্ছে সন্ধ্যা 8টা থেকে কিন্তু। ওকে, সেটাও কিন্তু চলবে, বাট তার আগে আমি আজকে একটু লাইভ ক্লাসটা নিলাম। এই লাইভ ক্লাসটা নেওয়ার যে ব্যাপারটা হচ্ছে, যেহেতু বৈরী আবহাওয়া ছিল এই জন্যই, বাট আমরা কিন্তু খুবই টেনে পড়বো, আগেই বলে দিলাম খুবই টেনে পড়বো, এবং খুবই স্পেসিফিক এবং গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটাই কিন্তু আমরা পড়াশোনা করবো এখানে। আচ্ছা, যারা যারা দেখছো একটু কাইন্ডলি আমাকে একটু জানাও আর কি। বাট গতকাল থেকে কিন্তু আজকের লাইটটা বেশ ভালো কিন্তু রাখি এই জায়গাতে, গতকাল থেকে বেশ বেশ খানিকটা ভালো আর কি। ওকে, আচ্ছা ঠিক আছে ফাহিম, থ্যাংক ইউ ফাহিম, শোনা যাচ্ছে হচ্ছে বৈশাখী, ডান। আচ্ছা, তো যে হোক, কয়জন পিপল এটা দেখতেছে সেটা ফ্যাক্ট না, ব্যাপারটা হচ্ছে আমাদের লেকচারটা শেষ করতে হবে আজকে, যেহেতু তোমাদের লেকচারে আজকে অফলাইনে করাতে পারি না, এই জন্য অনলাইনে মূলত দিয়ে দিলাম। তাহলে চলো, এইচএসসি 24 যারা রিভিশন ব্যাচে রয়েছে তাদের জন্য মূলত আমরা আজকে ক্লাসটা শুরু করে দিই। তোমরা অলরেডি সবাই জানো যে গতদিন পর্যন্ত আমরা হার্টের যে অধ্যায়টা, এই হার্টের অধ্যায়ে কিছু গুরুত্বপূর্ণ জিনিস আমরা মূলত তোমাদের দেখেছিলাম আর কি। তো হার্টের অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ জিনিস, হার্টের অধ্যায়ের গুরুত্বপূর্ণ জিনিসের মধ্যে যদি আমরা একটু চলে যাই, তাহলে আমরা সবাই যে জিনিসটা দেখতে পাচ্ছি সেই জিনিসটা হচ্ছে যে আমাদের হৃৎপিণ্ডের কিছু অসুখের কথা বলা ছিল আর কি। ওকে, হৃৎপিণ্ডের কিছু অসুখের মধ্যে একটা ছিল আমাদের প্রথমে এনজাইনা, এরপরে ছিল হার্ট অ্যাটাক, এবং সর্বশেষ যেটা থাকে সেটা হচ্ছে হার্ট ফেলিয়ার। ওকে, হার্ট ফেলিয়ার। আচ্ছা, তো যে হোক, হার্ট ফেলিওর যেটা হোক, আজকে মূলত আমরা এই জিনিসগুলো নিয়েই জানবো। আমাদের একটু ওপেন হতে সময় লাগবে আর কি, এতটুকুই। সেক্ষেত্রে আমাদের যে কথাটা আসবে সেটা হচ্ছে যে আমাদের যে হার্ট, আজকেও কি ক্লাসে এটা হচ্ছে নাকি, এই জিনিসটা হওয়াটা খুব বেশি খারাপ আর কি, এটা লাগে। এই ঢেউ খেলানোটা আসলে এটা খুবই আমার অপছন্দের একটা জিনিস আর কি, এটা খুবই অপছন্দের একটা জিনিস। তো আমাকে একটু ফোকাস করো তো আর কি, জাস্ট আমাকে একটা টাচ করো, ডাবল টাচ না, একটা টাচ করো। ওকে, ডাবল টাচ করলে সবাই একটু অপেক্ষা করো, একটু 30 সেকেন্ড বা 1 মিনিটের জন্য একটু অপেক্ষা করো। হ্যাঁ, আহাদ, ওয়ালাইকুম আসসালাম। আহাদ, ওয়ালাইকুম আসসালাম। যেদিন সমস্যা দেয় সব দিক থেকে এই সমস্যা আসছে, বুঝছো? এই তো কাহিনী। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। চলো আমরা মূলত একটু শিখে ফেলি আজকে হার্টের ওই অধ্যায়টা আমরা আজকে শেষ করবো, করার পরে আমরা গুরুত্বপূর্ণ আরেকটা জিনিসে যাবো, সেটা হচ্ছে আমাদের শ্বসনতন্ত্রের দিকে কিন্তু আমরা চলে যাব কিন্তু। আচ্ছা, আজকেই সামাভি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই যারা যারা আছো তারা একটু কাইন্ডলি রিভিশন ব্যাচে যারা রয়েছে তারা একটু মনোযোগ দাও আর কি। ওকে, আমরা আজকে দেখি শেষ করতে পারি কিনা। শাহি, নাফিস শাহি,
ওয়াচিং। শাহি বাবা কি খবর? ওয়ালাইকুম আসসালাম স্বর্ণা। অভাগা যেদিকে যায় সাগর শুকায় যায়, সমুদ্র শুকায় যায়। আজকে নেটের অবস্থা 14টা বেজে যাচ্ছে আর কি, আমরা ক্লাস নিতে পারতেছি না ঠিক মতো, ওপেনও হইতেছে না, কি এক জ্বালার মধ্যে আছি রে ভাই বলো তো। বাবা একটু অপেক্ষা কর বাবা। নাজিফা ওয়ালাইকুম আসসালাম, একটু অপেক্ষা কর বাবা, আমরা একটু আচ্ছা মিরাজ হাসান ওকে। সবাইকে কই থেকে তোমাদের ওইদিকে ওয়েদার আপডেট আমাকে একটু জানাও দেখি, তোমাদের সাথে 2-1 মিনিট একটু গল্প করি আর কি, ওয়েদার আপডেট নিয়ে আর কি, যে ওয়েদারে কি খবর, কেমন যাচ্ছে ওয়েদার। আমি তো ওয়াইফাই চালাচ্ছি না আর কি, আমি আমার ফোনের ইয়েতে চালাচ্ছি আর কি মূলত। এটা তো ওয়াইফাইতে চলতেছে, কিন্তু ওয়াইফাই অবস্থা তো মানে একটু বাজে দেখে মনে হয়। আচ্ছা থাক, তো যাই হোক, আমাদের যদি এটা নাই হয় আর কি ওপেন, তাহলে চলো আমরা এখন মূলত এমনিতে নর্মালভাবে পড়াশোনার দিকে চলে যাই আর কি। শাহি ওয়ালাইকুম আসসালাম। ঝড়ের মধ্যে ক্লাস বস শাকিল ভাই, ক্লাস তো নিতেই হবে একটু, এই জন্য তো স্মার্ট যুগে স্মার্ট সব কিছু চিন্তাভাবনা করতে হবে সব কিছু আর কি এটাতে। আচ্ছা যাই হোক, আর কি করার, পারলাম না, সরি দুঃখিত। ভাবলাম যে তোমাদের অনলাইনে আর একটু মজার করে ক্লাস না যায়। তো যাই হোক, আমরা তোমাদের চলে আসি আর কি HSC 24-এর রিভিশন ব্যাচ ওকে। আমাদের রিভিশন ব্যাচে সবাই একটু মনোযোগ দাও দেখি। ওকে তাহলে চলো মূলত আমরা তাহলে চলে যাই আর কি আমাদের আজকের ক্লাসের দিকে। আজকের ক্লাসটা মূলত HSC 24-এর জন্য, যারা যারা দেখছো HSC 24-এর তোমাদের গত দিনে যে লেকচার ছিল, গত দিনের লেকচার ছিল মূলত আমাদের রক্তের অধ্যায়। কিসের অধ্যায়? রক্তের অধ্যায়। কিছু শেষের গুরুত্বপূর্ণ কিছু জিনিস ছিল। এই গুরুত্বপূর্ণ জিনিসের মধ্যে যে জিনিসটা সেটা হচ্ছে রক্তচাপ। আমি টপিকগুলো আলোচনা করে দিচ্ছি। রক্তচাপ, তোমরা সবাই জানো যে রক্তচাপ হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে উচ্চ রক্তচাপ এবং আরেকটা হচ্ছে নিম্ন রক্তচাপ। এবং আমাদের রক্তের চাপের যে সাধারণ রেঞ্জ হচ্ছে কত বলো তো? 80 থেকে 120 মিলিমিটার মার্কারি। যদিও আমি এটা একটু উল্টা লিখছি, এটা হবে 80 থেকে 120, এটা হইতেছে রাইট। আমি আগে উপরেরটা লিখে ফেলছি ওকে, 80 থেকে 120 মিলিমিটার মার্কারি, এটা হচ্ছে আমাদের রক্তের চাপের সাধারণ রেঞ্জ। এবং আমরা যেই মেশিনটা দিয়ে রক্তচাপ নির্ণয় করি সেটাকে বলা হয় মূলত স্ফিগমোম্যানোমিটার। তাহলে প্রথমের দিকে চলে আসি যে আমাদের উচ্চ রক্তচাপ ব্যারোরিসেপ্টর। তাহলে এই উচ্চ রক্তচাপ নির্ণয়ের জন্য আমাদের দেহে কিছু ব্যারোরিসেপ্টর রয়েছে। এই ব্যারোরিসেপ্টরটা হচ্ছে মূলত থাকে 2টা জায়গাতে, একটা হচ্ছে অনুপ্রস্থ অ্যাওর্টিক আর্চ এবং ক্যারোটিড সাইনাসে। অনুপ্রস্থ অ্যাওর্টিক আর্চ এবং কোথায় থাকে? ক্যারোটিড সাইনাসে ওকে, এটা আমাদের একটু মনে রাখতে হবে কিন্তু। আচ্ছা এর পরের দিকে আমরা একটু চলে যাই আর কি, সেটা হচ্ছে যে আমাদের এই যে দেখো নিম্ন রক্তচাপ ব্যারোরিসেপ্টরটা থাকে কোথায়? নিম্ন রক্তচাপ ব্যারোরিসেপ্টরটা থাকে মূলত বেশিরভাগ ক্ষেত্রে বড় বড় শিরার ক্ষেত্রে। সেটা হতে পারে ঊর্ধ্ব যে আমাদের ভেনা ক্যাভা বা সুপিরিয়র ভেনা ক্যাভা, বা নিচ থেকে যেটা নিম্ন মহাশিরা, হয় উপর থেকে আসবে ঊর্ধ্ব মহাশিরা বা নিচ থেকে যাবে নিম্ন মহাশিরা। এই সকল জায়গায় থাকে মূলত আমাদের নিম্ন রক্তচাপ ব্যারোরিসেপ্টর। এবং আমাদের দেহে যখন রক্তচাপ কমে যায় তখন সেটাকে বাড়ানোর জন্য অনেকগুলো সিস্টেম কাজ করে। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ সিস্টেমের নামটা হচ্ছে কিডনি। এই কিডনি থেকে আমাদের মূলত ক্ষরিত হয় ADH হরমোন। কোনটা হরমোন? অ্যান্টি ডাইউরেটিক হরমোন। এই অ্যান্টি ডাইউরেটিক হরমোনটা আমাদের কিডনির উপরে কাজ করে, এবং এই অ্যান্টি ডাইউরেটিক হরমোনটা কাজ করার কারণে আমাদের কিডনি কিন্তু পানি যে
পুনঃশোষণ সেটা বাড়িয়ে দেয়। আর পানির পুনঃশোষণ বাড়িয়ে দিলে কি হয় বলতো, আমাদের দেহ থেকে পানি কম পরিমাণে বের হবে, ফলে আমাদের দেহে ফ্লুইডের পরিমাণ বাড়বে এবং আমাদের রক্তচাপটা আস্তে আস্তে বাড়বে। তাহলে আমাদের নিম্ন রক্তচাপ ব্যারোরিসেপ্টরটা থাকবে মূলত কোথায়? থাকবে মূলত বড় বড় শিরাতে, ঊর্ধ্ব মহাশিরা, নিম্ন মহাশিরা। এই নিম্ন রক্তচাপ ব্যারোরিসেপ্টর অর্থাৎ যখন আমাদের দেহের রক্তচাপটা নিচে নেমে যাবে, কত নিচে? 80 মিলিমিটার মার্কারির নিচে যখন চলে আসবে, তখন মূলত রেনিন, অ্যাঞ্জিওটেনসিন, অ্যালডোস্টেরন মেকানিজম কাজ করে। সেই মেকানিজমের মধ্যে একটা গুরুত্বপূর্ণ জিনিস কাজ করে, এটা হচ্ছে এডিএইচ বা অ্যান্টি ডায়ুরেটিক হরমোন, যেটা কিনা আমাদের প্রস্রাবের পরিমাণটা কমিয়ে দিয়ে বডিতে পানির পরিমাণ বাড়ায়, ফলে আমাদের রক্তচাপ কিন্তু বেড়ে যায়। এই জায়গাটাতে একটু তোমাদের মনে রাখা দরকার আর কি। আচ্ছা, এর পরের দিকে আর কি আমরা যাই। এর পরের দিকে যে টপিকটা সেটা হচ্ছে আমাদের হৃৎপিণ্ডের বিভিন্ন ধরনের অসুখের কথা। এই অসুখের মধ্যে দেখো হৃৎপিণ্ডের প্রথমের দিকে আসে যে অসুখটা, সেটার নাম হচ্ছে অ্যানজাইনা। একটা অ্যানজাইনার পরে একটা থাকবে হার্ট অ্যাটাক। ওকে, হার্ট অ্যাটাক। আর এরপরে যেটা আসবে সেটা হচ্ছে হার্ট ফেইলিওর। এই তিনটা জিনিসের দিকে একটু ভালো করে মনে রাখো, জাস্ট পার্থক্যটা আমি বলে দিলাম। অ্যানজাইনা শুধুমাত্র মনে রাখবা অক্সিজেনের অভাবে বুকে ব্যথা, অক্সিজেনের অভাবে বুকে ব্যথা, যাকে বলা হচ্ছে হৃৎশুল। ওকে, দেখো অ্যাটাক, হার্ট অ্যাটাক কি হবে? এখানে অক্সিজেনের অভাব অনেকক্ষণ ধরে চলবে, প্লাস অক্সিজেনের অভাব বেশিক্ষণ ধরে চললে হৃৎপেশির মৃত্যু ঘটে। কোন পেশির মৃত্যু ঘটে? হৃৎপেশির মৃত্যু। আর হৃৎপেশির মৃত্যু ঘটলে প্রচণ্ড ব্যথা হয়, প্রচণ্ড ব্যথা হয়, সেটাকে বলা হচ্ছে হার্ট অ্যাটাক। আর চলে আসি দেখো হার্ট ফেলিওর। আমি কিন্তু তোমাদের সাথে খুব বেশি আজকে বোঝানোর দিকে যাচ্ছি না আর কি। ফেলিওর মানে ব্যর্থ। ফেলিওর মানে কি? ব্যর্থ। অর্থাৎ হৃৎপিণ্ড যখন দেহের চাহিদা অনুযায়ী যোগান দিতে ব্যর্থ। কি দিতে ব্যর্থ বলেছি? যোগান দিতে ব্যর্থ। কি যোগান দিতে ব্যর্থ? রক্ত যোগান দিতে ব্যর্থ, তখনই সেটাকে বলা হবে হার্ট ফেলিওর। তাহলে খুব ভালোভাবে একটু মনে রাখো আর কি। দেখো সেটা আমি কি বলেছি? অ্যানজাইনা। অ্যানজাইনা হচ্ছে শুধুমাত্র অক্সিজেনের অভাবে বুকে যে ব্যথা, তাকে বলা হচ্ছে অ্যানজাইনা। 2 নম্বরের দিকে চলে আসে হার্ট অ্যাটাক। অক্সিজেনের অভাব অনেকক্ষণ ধরে চললে হৃৎপেশি কিন্তু মারা যাবে, আর হৃৎপেশি মারা গেলে যে ব্যথা সেটাকে বলা হবে হার্ট অ্যাটাক। হার্ট ফেলিওর দিকে চলে আসো। ফেলিওর মানে ব্যর্থ, অর্থাৎ এই জায়গায় তুমি একটা শব্দ পাবা, সেটা হচ্ছে ব্যর্থ। এবং কি ব্যর্থ? যোগান দিতে ব্যর্থ। কিসের যোগান? দেহের যে রক্তের যোগান, দেহের রক্তের যোগান দিতে যখন হৃৎপিণ্ড ব্যর্থ হবে, তখন সেটাকে বলা হয় হার্ট ফেলিওর। এখন এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট, কোনটা হার্ট অ্যাটাক, কোনটা হার্ট ফেলিওর বা কোনটা অ্যানজাইনা। এবং এই অ্যানজাইনার মধ্যে কিন্তু তোমরা সবাই জানো মূলত অ্যানজাইনা 3 প্রকার। একটাকে বলা হচ্ছে কি অ্যানজাইনা, একটাকে বলা হচ্ছে স্টেবল, একটা আনস্টেবল, আর একটা হচ্ছে প্রিন্স মেটাল অ্যানজাইনা। এর মধ্যে সবচেয়ে বেশি খারাপ আনস্টেবল অ্যানজাইনা। তাহলে অ্যানজাইনার মধ্যে সবচেয়ে বেশি খারাপ আনস্টেবল অ্যানজাইনা। কোন স্টেবল অ্যানজাইনা? আনস্টেবল অ্যানজাইনা। এবং আনস্টেবল অ্যানজাইনাতে যে হার্টের লুমেন বা ধমনী বা শিরা, এটা ব্লক হয়ে যায় কত পার্সেন্ট? প্রায় 90%। এটা হচ্ছে সবচেয়ে খারাপ অ্যানজাইনা টাইপের মধ্যে অন্যতম আর কি। ওকে, এরপরের দিকে আমরা যে টপিকটাতে চলে আসবো সেটা হচ্ছে মূলত পেসমেকার। পেসমেকার আমরা সবাই জানি যেটা পেসমেকার, এই পেসমেকারটা প্রাকৃতিক পেসমেকারটা হচ্ছে এসএ নোড, সাইনোএট্রিয়াল নোড। ক্লিয়ার? কিন্তু আমরা যখন হৃৎপিণ্ড তার কার্যক্ষমতা হারিয়ে ফেলে, তখন আমরা কৃত্রিম পেসমেকার ইউজ করি। এবং পেসমেকারের কিন্তু 3টা অংশ থাকে। পেসমেকারের কয়টা অংশ থাকে? 3টা অংশ থাকে। পেসমেকারের 1 নাম্বার অংশকে যেটাকে তোমরা বলো লিড, লিড মানে কিন্তু তার, লিড মানে কি? তার। 2 নাম্বারে থাকে হচ্ছে সেন্সর। ওকে, এবং 3 নাম্বারে যেটা থাকবে সেটা হচ্ছে জেনারেটর। সেটা হচ্ছে কি? জেনারেটর। এবং আমাদের যে পেসমেকার, PACEMAKER, মনে রাখবা পেসমেকারে যে ব্যাটারিটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি। কোন আয়ন ব্যাটারি? লিথিয়াম আয়ন ব্যাটারি। ওকে, মনে থাকবে লিথিয়াম আয়ন ব্যাটারি এখানে ব্যবহার করা হয়। তাহলে বলো পেসমেকারের কয়টা অংশ? 3টা। লিড বা তার, 2 নম্বর হচ্ছে সেন্সর, 3 নম্বর হচ্ছে জেনারেটর। এবং আমরা সবাই জানি আমাদের পেসমেকার এটা মূলত হচ্ছে 3 ধরনের, 1 প্রকোষ্ঠী, 2 প্রকোষ্ঠী, 3 প্রকোষ্ঠী। আমি আবারও বললাম কত কত বলো তো? 1 প্রকোষ্ঠী, 2 প্রকোষ্ঠী এবং 3 প্রকোষ্ঠী। ওকে, তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, যেটা 1 প্রকোষ্ঠী, যেটা 1 প্রকোষ্ঠী, আমি আবারও একটু চলে যাই আর কি তোমাদের, যেটা 1 প্রকোষ্ঠী, সরি, আচ্ছা, যেটা মূলত 1 প্রকোষ্ঠী পেসমেকার, 1 প্রকোষ্ঠী এটা শুধুমাত্র যাবে রাইট অ্যাট্রিয়ামে। যেটা 2 প্রকোষ্ঠ বিশিষ্ট পেসমেকার সেটা যাবে
রাইট দ্বারা অ্যাট্রিয়াম এখানে বুঝলাম, আর এ মানে রাইট অ্যাট্রিয়াম, এটাও যাবে হচ্ছে রাইট ভেন্ট্রিকলে। আর যেটা 3 প্রকোষ্ঠে যদি হয় তাহলে এটা যাবে রাইট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল এবং লেফট ভেন্ট্রিকলে। তাহলে এই জায়গায় কয়েকটা জিনিস একটু মনে রাখো আর কি। দেখো, যদি 1 প্রকোষ্ঠী হয় তাহলে সেটা মূলত যাবে কোথায়? সেটা মূলত যাবে আমাদের রাইট অ্যাট্রিয়ামে। যদি 2 প্রকোষ্ঠ বিশিষ্ট পেসমেকার হয় সেটা যাবে হচ্ছে রাইট ভেন্ট্রিকলে। যদি 3 প্রকোষ্ঠ বিশিষ্ট পেসমেকার হয় তাহলে সেটা যাবে হয় রাইট অ্যাট্রিয়াম, হয় না রাইট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল এবং লেফট ভেন্ট্রিকলে। তাহলে আমাদের পেসমেকারের লিড একটা প্রকোষ্ঠে দেওয়া হচ্ছে না। কোন প্রকোষ্ঠে দেওয়া হচ্ছে না আমাকে একটু কমেন্টে জানাতে পারো তোমরা। সেটা হচ্ছে যে প্রকোষ্ঠে দেওয়া হচ্ছে না সেটার নাম কিন্তু হচ্ছে বলতো কোনটা? লেফট অ্যাট্রিয়ামে মূলত কোনো লিড দেওয়া হচ্ছে না, মূলত কোনো লিড দেওয়া হচ্ছে না। ওকে, তাহলে আমাদের খেয়াল করো, লেফট অ্যাট্রিয়ামে মূলত কোনো লিড বা তার দেওয়া হচ্ছে না, তার দেওয়া হচ্ছে না। ওকে, এটা একটু মনে রেখো আর কি। আচ্ছা, এরপরের দিকে আমরা যে জায়গাটাতে একটু চলে যাব সেটা হচ্ছে আমরা একটু, হ্যাঁ লেফট অ্যাট্রিয়াম, ভেরি গুড সি থেকে এখানে কমেন্ট তুমি করছো, ভেরি গুড। আচ্ছা, এরপরের দিকে যে জায়গাটা সেটা হচ্ছে এনজিওপ্লাস্টি, এনজিওপ্লাস্টি এবং এনজিওগ্রাম। মনে রাখবা এনজিওপ্লাস্টি ANGIOPLASTY এনজিওপ্লাস্টি, আর এনজিওগ্রাম ANGIOGRAM এনজিওগ্রাম। খেয়াল করবা এনজিওপ্লাস্টি এবং এনজিওগ্রামের মধ্যে পার্থক্য। এনজিওগ্রাম এটা হচ্ছে আমাদের রোগ নির্ণয় বা ডায়াগনস্টিক পারপাসে করি আর কি আমরা, যে ওই মানুষের বডিতে কোনো ব্লক ধরা পড়েছে কিনা সেটা হচ্ছে এনজিওগ্রাম করে দেখি আর কি আমরা। এটা হচ্ছে ডায়াগনস্টিক পারপাস। আর যখন এই ডায়াগনোসিস থেকে আমরা যখন ট্রিটমেন্ট করি ওই ব্লকটাকে খুলে দেওয়ার এই ট্রিটমেন্ট প্রোটোকলকে বলা হচ্ছে এনজিওপ্লাস্টি। তাহলে এনজিওপ্লাস্টি হচ্ছে ট্রিটমেন্ট প্রোটোকল। কি প্রোটোকল? ট্রিটমেন্ট প্রোটোকল, মনে থাকবে। এবং এনজিওপ্লাস্টির ক্ষেত্রে তোমরা সবাই জানো যে এইখানে মূলত 4 ধরনের এনজিওপ্লাস্টি করা হয়। একটা হচ্ছে বেলুন এনজিওপ্লাস্ট, একটা হচ্ছে লেজার এনজিওপ্লাস্ট, একটা হচ্ছে অ্যাথেরেক্টমি এবং আরেকটা হচ্ছে স্টেন্টিং। তাহলে বলো তো এনজিওপ্লাস্ট মূলত কয় ধরনের? আমার সাথে সাথে বলো। এনজিওপ্লাস্ট হচ্ছে মূলত 4 ধরনের। প্রথমে রয়েছে কোনটা? বেলুন এনজিওপ্লাস্ট, বেলুন ফুলে লুমেনটাকে বড় করে দেবে। 2 নম্বরে রয়েছে লেজার এনজিওপ্লাস্ট, লেজারের যে বিম সেটা ফেলে চর্বিকে গলিয়ে দিবে। এরপরে করোনারি অ্যাথেরেক্টমি। অ্যাথেরেক্টমি মনে রাখবা, টমি শব্দের অর্থ কোনো জিনিস কেটে ফেলা, টমি শব্দের অর্থ কোনো জিনিস কেটে ফেলা। তাহলে অ্যাথেরেক্টমি মানে কি? অ্যাথেরোমা কেটে ফেলা। আর অ্যাথেরোমা মানে কি? অ্যাথেরোমাটা হচ্ছে এক ধরনের চর্বির দলা বা লিপিড বা প্লাক। ওকে, তাহলে যখন চর্বিটাকে কেটে ফেলা হচ্ছে কোনো যন্ত্রের মাধ্যমে, মানে যে ড্রিলের মাধ্যমে, ঘূর্ণন যন্ত্রের মাধ্যমে কেটে ফেলা হচ্ছে, তখন সেটাকে বলা হয় অ্যাথেরেক্টমি। ওকে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে করোনারি স্টেন্টিং। আমরা অনেকেই এই কথাটা শুনে থাকি যে হার্টে রিং পরানো। তাহলে হার্টে রিং পরানো মানে হচ্ছে করোনারি স্টেন্টিং। তাহলে সবচেয়ে বিপুল জনপ্রিয় কোনটা এই 4টা প্রসিডিউরের মধ্যে? তোমরাই বলো। সবচেয়ে বিপুল জনপ্রিয় হচ্ছে করোনারি স্টেন্টিং এবং করোনারি স্টেন্টিং। আশা রেখে জিনিসটা তোমাদের সবার অনেক কাজে আসবে আর কি। ওকে, তাহলে এই ছিল মূলত আমাদের হৃৎপিণ্ডের যে রক্তের অধ্যায়ের বাকিটুকু অংশ ছিল সেটা নিয়ে মূলত আলোচনা। এর পরের দিকে আমরা যেটা চলে যাব সেটা হচ্ছে ব্র্যান্ড নিউ একটা অধ্যায়, সেটা হচ্ছে আমাদের 5ম অধ্যায়। এবং 5ম অধ্যায় হচ্ছে আমাদের শ্বাসতন্ত্র নিয়ে যে পড়াশোনাটা আর কি, সেই জায়গায় সবাই একটু মনোযোগ দিই আর কি আমরা। আচ্ছা, শ্বাসতন্ত্রের দিকে আমরা একটু চলে আসি। সবাই ইতিমধ্যে বইটা একটু বের করে ফেলো। আমি একটু কমেন্ট পড়ি আর কি, তোমাদের কার কি অবস্থা। আবিদ হাসান ভাই অনেক মোটা হয়ে গিয়েছেন। আরে ক্যামেরাতে মোটা মোটা লাগে, এটা আমার দোষ না তো, এটা ক্যামেরার দোষ, আমার দোষ। ওকে, চলো আমরা মূলত দেখে ফেলবো এখন মূলত আমাদের শ্বাসতন্ত্রের কিছু অংশ নিয়ে আর কি। এবং আমাদের যে শ্বাসতন্ত্র এটাকে বলা হচ্ছে আমাদের রেসপিরেটরি সিস্টেম। এবং রেসপিরেটরি সিস্টেম তোমরা দেখতেই পাচ্ছ, রেসপিরেটরি সিস্টেম কিন্তু গঠিত হচ্ছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিস সেটা হচ্ছে আমাদের ফুসফুস নিয়ে। সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কোনটা? আমাদের ফুসফুস নিয়ে। আমরা এখন ফুসফুসে চলে যাচ্ছি। এটাই হচ্ছে মূলত আমাদের ফুসফুস। ওকে, এছাড়াও ফুসফুসের আরও কিছু জায়গা রয়েছে। এই যে দেখো, এই জায়গাগুলো দিয়ে কিন্তু বাতাস ঢোকে এবং এই জায়গাগুলোর অনেক কিছু নাম রয়েছে, নাসাগলবিল, নাসারন্ধ্র থেকে শুরু করে সব কিছু। এবং আমাদের যে শ্বাসনালী, এই শ্বাসনালীকে কিন্তু বলা হয় ট্র্যাকিয়া। এবং তোমরা এখানে কিন্তু ট্র্যাকিয়াটা দেখতে পাচ্ছ, দেখো ট্র্যাকিয়াটা দেখতে কেমন, এবং এখানে সি আকৃতির রিং রয়েছে। আচ্ছা, এরপরে ট্র্যাকিয়াটা ভাগ হয়ে চলে গেল আর কি, যেটাকে আমরা বলা হচ্ছে ব্রঙ্কাস। ওকে, এই যে এই দিক দিয়ে যেটা ঢুকে গেল এটা হচ্ছে ব্রঙ্কাস।
এটা হচ্ছে কি ব্রঙ্কাস, এটা হচ্ছে লেফট ব্রঙ্কাস, আর এদিকে যেটা আসবে সেটা হচ্ছে রাইট ব্রঙ্কাস। আবার ব্রঙ্কাস থেকে যদি আমরা ভিতরের দিকে চলে যাই, যে দেখো এক একটা করে লোবে তারা চলে গিয়েছে, তাদেরকে বলা হচ্ছে ব্রঙ্কিউল, তাই না? ব্রঙ্কাস থেকে পরবর্তীতে ব্রঙ্কিউল আসবে, আরও অনেক কিছু। তো চলো যে হোক আমরা এখন একটু পড়াশোনার দিকে একটু মনোযোগ দিই আর কি, ঠিক আছে? তাহলে প্রথমে আমাদের যে জায়গাটাতে বইয়ের দিকে তোমরা একটু প্রথমে পেজের দিকে তাকাও, সেটা হচ্ছে আমরা যে জিনিসটা দেখতে পাবো সেটা ওকে চলে আসি। সেটা হচ্ছে আমাদের দেখো প্রথমে দিকে লেখা রয়েছে যে আমাদের বায়ু বা শ্বসনতন্ত্রে কিভাবে বাতাসটা যাতায়াত করে। দেখো এই জায়গায় তিনটা অঞ্চলে ভাগ করা রয়েছে। এক নম্বর অঞ্চলে দেখো মানুষের শ্বসনতন্ত্রের তিনটা অঞ্চলের মধ্যে প্রথমে দেখো লেখা রয়েছে বায়ু গ্রহণ এবং ত্যাগ অঞ্চল, 2 নম্বর পয়েন্টে দেখো লেখা রয়েছে বায়ু পরিবহন অঞ্চল, এবং 3 নম্বর পয়েন্টে রয়েছে শ্বসন অঞ্চল। তাহলে দেখো প্রথম হচ্ছে বায়ু গ্রহণ এবং ত্যাগ অঞ্চল, এরপরে 2 নম্বর পয়েন্টে বায়ু পরিবহন অঞ্চল, এবং 3 নম্বর পয়েন্টে রয়েছে আমাদের মূলত শ্বসন অঞ্চল। তাহলে দেখো এই যে বায়ু গ্রহণ এবং ত্যাগ অঞ্চল, এখানে কিন্তু কোনো আমাদের শক্তি উৎপাদন হয় না, এখানে শুধুমাত্র অক্সিজেন আসে আর কার্বন ডাইঅক্সাইড চলে যায়। ক্লিয়ার এই জায়গাটাতে? তাহলে দেখো এই জায়গায় 6টা পয়েন্ট দেওয়া রয়েছে। 1 নম্বর পয়েন্টে যেটা দেওয়া রয়েছে দেখো সম্মুখ নাসারন্ধ্র, মানে এই যে আমাদের সামনে যে নাসারন্ধ্র দেখা যাচ্ছে ছিদ্র, এটাকে বলা হচ্ছে সম্মুখ নাসারন্ধ্র। এরপরে দেখো লেখা রয়েছে নাসা গহ্বর, নাসা গহ্বরের পরে লেখা রয়েছে পশ্চাৎ নাসারন্ধ্র, এবং তারপরে দেখো লেখা রয়েছে নাসা গলবিল, নাসা গলবিল। এর মধ্যে তারপরে 5 নম্বর পয়েন্টে দেখো লেখা রয়েছে ষড়যন্ত্র। 5 নম্বর পয়েন্টে কি লেখা রয়েছে? ষড়যন্ত্র। তাহলে এই কয়েকটা পয়েন্টের মধ্যে আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্ট তোমাদেরকে তুলে ধরি, সেটা হচ্ছে নাসা গলবিল এবং ষড়যন্ত্র। নাসা গলবিল এবং কি যন্ত্র বলো তো? ষড়যন্ত্র। আচ্ছা, নাসা গলবিল এবং ষড়যন্ত্রের মধ্যে যদি আমি চলে যাই এই জায়গাটাতে, আমাদের খেয়াল করো আমাদের নাসা গলবিল, ওকে, এবং দেখো যে ষড়যন্ত্র, এই জায়গাটায় বেশি গুরুত্বপূর্ণ কেন? আমি যদি নাসা গলবিল মনে হয় এখানে তোমাদেরকে বলে ফেলছি, আমি এই জায়গায় এক্সট্রা কারেকশন করে নিচ্ছি, এটা হবে মূলত নাসা গহ্বর। নাসা গহ্বর, আগে ইনফরমেশনটা একটু কারেকশন। নাসা গহ্বর ইম্পর্টেন্ট জিনিস দুইটা, একটা নাসা গহ্বর আর একটা হচ্ছে আমাদের ষড়যন্ত্র। ষড়যন্ত্র। তাহলে নাসা গহ্বর, এখানে আমরা দেখতে পাচ্ছি মানুষটা কিন্তু একটা ইনহেল বা এক্সেল করছে, মানে অক্সিজেন নিচ্ছে এবং কার্বন ডাইঅক্সাইড বের করে দিচ্ছে। এই জায়গাটাতে দেখো এটা সম্মুখ নাসারন্ধ্র, এইদিকে থাকে হচ্ছে দেখো নেজাল ক্যাভিটি। ওকে, নেজাল ক্যাভিটি মানে ওই যে নাসা গহ্বর। নেজাল ক্যাভিটি মানে কি? নাসা গহ্বর। এবং এই নাসা গহ্বর যে তোমরা দেখতে পাচ্ছ, এই নাসা গহ্বরের এইখানে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস থাকে, যেটার নামটা হচ্ছে মূলত আমাদের অলফ্যাক্টরি স্নায়ু। কোন স্নায়ু? অলফ্যাক্টরি স্নায়ু। তাহলে প্রশ্ন আসবে অলফ্যাক্টরি কোষ মূলত থাকে কোন অঞ্চলে? মূলত থাকবে এই অঞ্চলে, যাকে বলা হচ্ছে নেজাল ক্যাভিটি বা নাসা গহ্বর। নেজাল ক্যাভিটি, যা বাংলায় যেটা কি? নাসা গহ্বর। তাহলে বলো আমরা যে ঘ্রাণ পাই, ঘ্রাণ তো পাই মূলত আমরা অলফ্যাক্টরি স্নায়ুর মাধ্যমে, তাই না? এবং এই অলফ্যাক্টরি স্নায়ুটা থাকে কোথায়? নাসা গহ্বরে। ক্লিয়ার এতটুকু? এরপরের দিকে সবার শেষের দিকে 5 নম্বর যন্ত্র, যেটাকে বলা হচ্ছে ষড়যন্ত্র। এই যে ষড়যন্ত্রটা মূলত আমাদের থাকবে ঠিক এই জায়গাটাতে, ঠিক এই জায়গাটাতে থাকে আমাদের ষড়যন্ত্র। এবং ষড়যন্ত্রের এইখানে থাকে মূলত ভোকাল কর্ড, সবাই মনে রাখবা। কোন কর্ড? ভোকাল কর্ড। এবং ভোকাল কর্ডের সংখ্যা 6টি। ভোকাল কর্ডের সংখ্যা কতটি? 6টি। তাহলে আমার মনে হয় আমাদের বায়ু গ্রহণ এবং পরিবহন অঞ্চলের 5টা অঞ্চলের মধ্যে 2টা অঞ্চল গুরুত্বপূর্ণ। 1 নাম্বার নামটা হচ্ছে আমাদের দেখো নাসা গহ্বর। নাসা গহ্বরে কি পাই আমরা? অলফ্যাক্টরি কোষ পাই, যেটা আমাদের ঘ্রাণে সহায়তা করে। এবং 5 নম্বর পয়েন্টে দেখো লেখা রয়েছে আমাদের মূলত ল্যারিংস, মানে হচ্ছে আমাদের যেটা শ্বাসনালীর যেটা অংশ, ল্যারিংস হচ্ছে শ্বাসনালীর একটা অংশ আর কি মূলত আমাদের। এবং এই ল্যারিংসের এইখানে যে ষড়যন্ত্র, এই যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র এখানে থাকে কি আমাদের ভোকাল কর্ড। এবং ভোকাল কর্ডের সংখ্যাটা কি? ভোকাল কর্ডের সংখ্যা হচ্ছে 6টা। তাহলে এই যে যাহা ল্যারিংস সেটা কিন্তু আমাদের ষড়যন্ত্র সেটাকে কি ইন্ডিকেট করে। তাহলে ল্যারিংসে আমাদের ভোকাল কর্ডের সংখ্যা কতটি? 6টি। আসলে কি জিনিসটা তোমরা বুঝতে পেরেছো? এরপরের দিকে চলে আসি আর কি আমরা দেখো বায়ু পরিবহন অঞ্চল। বায়ু পরিবহন অঞ্চলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ 2টা জিনিস থাকে, একটা নাম হচ্ছে ট্র্যাকিয়া এবং আরেকটা নাম হচ্ছে ব্রঙ্কাস। ট্র্যাকিয়া এবং ব্রঙ্কাস, ট্র্যাকিয়া এবং ব্রঙ্কাস। তাহলে আমরা যদি একটু চলে আসি, ট্র্যাকিয়াটা কোনটা? ট্র্যাকিয়াটা হচ্ছে ঠিক এইটা। তাহলে দেখ এই জায়গাতে দেখি, এই যে এই অংশটা সি আকৃতি যেটা চলে আসছে, এটাই হচ্ছে ট্র্যাকিয়া। এটা হচ্ছে কি? ট্র্যাকিয়া। এবং এখানে সি আকৃতির তরুণাস্থি থাকে, যেটার সংখ্যা 15 থেকে 20টা। 15 থেকে 20টা। এবং এইটার যে লেন্থ, এটা লেন্থ হচ্ছে আমাদের কতটুকু? এইটার লেন্থ হচ্ছে আমাদের কতটুকু? এটার লেন্থ হচ্ছে আমাদের প্রায় 12 সেন্টিমিটার। কত সেন্টিমিটার?
12 সেন্টিমিটার। এই যে দেখো লেখা রয়েছে ট্র্যাকিয়া, এবং এটা ব্রেড মানে প্রস্থ 2 থেকে 2.5 সেন্টিমিটার, 2 থেকে 2.5 সেন্টিমিটার। এবং এইখানে সি আকৃতির তরুণাস্থি থাকে কতটি? 15 থেকে 20টি। ইম্পর্টেন্ট জিনিস। ওকে, এরপরে দেখো এরা দুইটা লাঙের ভেতরে ঢুকে গেল, এটাকে বলা হচ্ছে ব্রঙ্কাস। এটাকে বলা হচ্ছে কি? ব্রঙ্কাস। এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে মেইন ব্রঙ্কাস। তাহলে এই ব্রঙ্কাসের দুইটা শাখা, এটা যেহেতু ডান দিকে ঢুকে গেল এই জন্য এটার নাম ডান ব্রঙ্কাস, এটা যেহেতু বাম দিকে ঢুকে গেল এই জন্য এটার নাম হচ্ছে বাম ব্রঙ্কাস। এবং আমাদের মনে রাখতে হবে এই যে ফুসফুস যে ব্রঙ্কাসের মাধ্যম দিয়ে ঝুলে আছে, এই ঝুলে থাকার স্থানটাকে বলা হচ্ছে মূলত হাইলাম। তাহলে যেই অংশটাতে সে ঝুলে রয়েছে সেই অংশটার নামটাই কি? হাইলাম। হাইলাম নিয়ে আরও অনেক বক্তব্য আছে, বাট আমাদের রিভিশন ক্লাসে এত কিছু তো বলার সুযোগ নেই আর কি। এবং একটা জিনিস মনে রেখো, এই হাইলাম কিন্তু আরও একটা অঙ্গ তো থাকে যেটাকে সে ঝুলে রাখে, সেটা হচ্ছে কিডনিতে। তাহলে আমাকে একটু কমেন্টে একটু জানাও তো যে হাইলাম আরও একটা অঙ্গকে ঝুলে রাখে, সেটার নাম কি? কিডনি। সেটার নাম কি? কিডনি। আচ্ছা ঠিক আছে। অলফ্যাক্টরি স্নায়ু, ভেরি গুড। অনেকে এই জায়গাতে আসছে আর কি। আচ্ছা, এরপরের দিকে আমাদের যেটা চলে আসবো আর কি, সেটা হচ্ছে যে আমাদের শ্বসন অঞ্চল। এই শ্বসন অঞ্চল সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এইখানে গ্যাসীয় এক্সচেঞ্জ ঘটে, অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের বিনিময় ঘটে এখানে। এবং এই শ্বসন অঞ্চল মূলত শুরু হয় আমাদের শ্বসন ব্রঙ্কিউল দ্বারা। তোমরা ছকটা দেখলেই পেয়ে যাবা শ্বসন ব্রঙ্কিউল। এবং শ্বসন ব্রঙ্কিউলের পরবর্তীতে দেখো আমাদের যেটা আসে সেটা হচ্ছে আমাদের অ্যালভিওলার নালী, অ্যাট্রিয়াম, অ্যালভিওলার থলি এবং অ্যালভিওলাস। তাহলে বলো তো আমাদের শ্বসন অঞ্চলে কয়টা অংশ? শ্বসন অঞ্চলের প্রথমে যে অংশটা রয়েছে তার নাম হচ্ছে শ্বসন ব্রঙ্কিউল, তারপরে আসবে কি বলো তো? অ্যালভিওলার নালী, এরপর আসবে অ্যাট্রিয়াম, অ্যালভিওলার থলি এবং লাস্টের দিকে আসবে অ্যালভিওলাস। এবং আমরা মূলত সবাই জানি আমাদের ফুসফুসের গঠন এবং কার্যকরী একককে বলা হয় অ্যালভিওলাস। আবার অনেকে বলতে পারে ভাইয়া গঠন এবং কার্যকরী একককে বলা হয় লোবিউল। বাট এখানে একটা জিনিস খেয়াল করে দেখবা, যেটা মূলত সবচেয়ে স্পেসিফিক সেটা হচ্ছে রাইট অ্যান্সার। এবং আমাদের এখানকার সবচেয়ে রাইট অ্যান্সারটার নামটা হচ্ছে অ্যালভিওলাস। অর্থাৎ ফুসফুসের গঠন এবং কার্যকরী একককে বলা হচ্ছে অ্যালভিওলাস। যদি অ্যালভিওলাস না থাকে সেক্ষেত্রে তুমি দিবা লোবিউল, সেক্ষেত্রে তুমি কি দিবা? লোবিউল। ওকে, এটা যাতে একটু মনে থাকে আর কি তোমার। এবং আমাদের এইখানে যদি আমরা একটু চলে যাই, সেটা হচ্ছে আমরা এইখানে যে জিনিসটা দেখতে পাই, খেয়াল করে দেখি একটু, সেটা হচ্ছে এই যে দেখো এই জায়গাতে খুব স্পষ্টভাবে বোঝা যাবে যে আমাদের কোন লাঙের, এটা তো আমাদের ডান লাং, তাই না? এবং দেখো এই ডান লাঙের কিন্তু আমাদের লোব হচ্ছে 3টা। এটা যদি আমাদের টোটাল একটা লাং হয়, এটা টোটালি একটা লাং। ওকে, ডান লাঙে দেখো এইখানে একটা কিন্তু বিভাজন হয়েছে এবং এইখানে একটা বিভাজন হয়েছে। তাহলে খেয়াল করো তো আমাদের ডান লাঙের লোব সংখ্যা কতটি? 3টি, 1, 2 এবং 3। কিন্তু বাম লাঙের কিন্তু আমাদের ফিশার থাকে একটা। ফিশার বলতে এই যে ব্যবধায়ক যে বর্ডার, এদেরকে বলা হচ্ছে ফিশার, এদেরকে বলা হচ্ছে কি? ফিশার। তাহলে বলো তো ডান লাঙের বা ডান ফুসফুসের ফিশার কয়টা? এটা একটা, 2টা, যার কারণে এদের লোব হচ্ছে 3টা, 1, 2 এবং 3। আর বাম ফুসফুসের ফিশার হচ্ছে একটা বা আইল হচ্ছে একটা, এই কারণে এদের লোব হচ্ছে 2টা, মানে এটা 2 ভাগে বিভক্ত এইভাবে। এটা 1 নাম্বার লোব, এটা 2 নাম্বার লোব। তো যাই হোক এদের লোব, তাহলে বলো তো ডান ফুসফুসের লোব কয়টা? 3টা। বাম ফুসফুসের লোব কয়টা? 2টা। এবং ডান ফুসফুসের ক্ষেত্রে তোমরা সবাই জানো, বইয়ের কথা বলতেছি, ডান ফুসফুসের ক্ষেত্রে লোবিউলের কথা যেটা দেওয়া রয়েছে, লোবিউল হচ্ছে 10টা। ডান ফুসফুসের লোবিউল কতটা? ডান ফুসফুসের লোবিউল হচ্ছে 10টা, আর বাম ফুসফুসের লোবিউল হচ্ছে 8টা। ওকে, আবার লোবিউলকে যদি আমরা ছোট করি তখন সেক্ষেত্রে আমরা কি পেয়ে যাচ্ছি? বিভিন্ন ধরনের সেগমেন্ট পাবো, আর কি। আচ্ছা, ওকে, খেয়াল করি। এরপরের দিকে আমরা একটু চলে যাই আর কি। দেখো তোমাদের বই একটা জিনিস এই জায়গায় দেওয়া রয়েছে, সেটা হচ্ছে যে আমাদের সেগমেন্টের কথা বলা রয়েছে। তাহলে খেয়াল করবা, আমি কিন্তু বলছি যে লোব হচ্ছে 3টা। লোব কয়টা? 3টা, 1, 2 এবং 3 ডান ফুসফুসের। লোবের যে ছোট অংশ সেটাকে বলা হচ্ছে কিন্তু লোবিউল, সেটাকে বলা হচ্ছে কি? লোবিউল। যাহাই লোবিউল সেটাকেই তুমি মনে রাখবা, এটাকে বলা হচ্ছে সেগমেন্ট, এটাকে বলা হচ্ছে কি? সেগমেন্ট। তাহলে তোমাদের বইয়ে দেওয়া হচ্ছে সেগমেন্ট হচ্ছে কয়টা? সেগমেন্ট হচ্ছে 10টা। সেগমেন্ট হচ্ছে কয়টা? 10টা। এবং এটা সেগমেন্ট কয়টা? 8টা। ক্লিয়ার? এবং এখানে একটা জিনিস খেয়াল করো, তোমাদের বলা রয়েছে যে লোবিউল হচ্ছে ফুসফুসের কার্যকরী একক। মূলত লোবিউল না, এটা হবে কি? অ্যালভিওলাস ফুসফুসের কার্যকরী একক। ওকে, এর পরের দিকে আমাদের যে জায়গাটাতে একটু মনে রাখা দরকার সেটা হচ্ছে আমাদের ফুসফুসের কোথায় চলে যাই,
আমাদের অ্যালভিওলাসের গঠন ওকে, অ্যালভিওলাসের গঠন যদি আমি চলে যাই তাহলে সেটা দেখো অ্যালভিওলার স্যাকের দিকে চলে যাই, এটা তো হচ্ছে একটা অ্যালভিওলাসের কথা এখানে বলা হয়েছে। তাহলে অ্যালভিওলাসের কথা যদি বলা হয় তাহলে একটা জিনিসের দিকে আমরা একটু মনোযোগ চলে আসে যে এটা হচ্ছে একটা, দেখো এই এক একটা করে বাবল, এগুলো হচ্ছে এক একটা করে কি স্যাক, এক একটা করে কি স্যাক, এই যে লেখা হচ্ছে স্যাক, স্যাক মানে হচ্ছে এক একটা করে থলের মতো আর কি। ওকে, তাহলে আমাদের প্রথমের দিকে যেটা আসবে সেটা হচ্ছে ফুসফুসের গাঠনিক এবং কার্যকরী একক হচ্ছে অ্যালভিওলাস, এবং অ্যালভিওলাসের যে প্রাচীর, এই প্রাচীরের পুরুত্ব কিন্তু খুবই কম, মাত্র 0.2 মাইক্রোমিটার, 0.2 মাইক্রোমিটার। এই জায়গাটাতে একটু ভালো করে তোমাদের একটু মনে রেখো, তোমাদের এখানে কিন্তু দেওয়া থাকে আর কি। আচ্ছা, এরপরের দিকে আমাদের যে অ্যালভিওলাস থাকে, অ্যালভিওলাসে এক ধরনের ম্যাক্রোফেজ থাকে যার নাম হচ্ছে অ্যালভিওলার ম্যাক্রোফেজ, যার নাম কি অ্যালভিওলার ম্যাক্রোফেজ। আচ্ছা, তাহলে যার নাম হচ্ছে অ্যালভিওলার ম্যাক্রোফেজ। এরপরের দিকে আমাদের আরও একটা গুরুত্বপূর্ণ কথা থাকে, সেটা হচ্ছে আমাদের এই অ্যালভিওলাস থেকে একটা জিনিস করিতে হয় যার নাম হচ্ছে সারফেক্ট্যান্ট, যেটা পরীক্ষাতে খুবই আসে, যার নাম কি সারফেক্ট্যান্ট। এই সারফেক্ট্যান্টের ক্ষেত্রে দুইটা কথা রয়েছে, একটা হচ্ছে 23 সপ্তাহ এবং আরেকটা হচ্ছে 24 সপ্তাহ। একটা 23 সপ্তাহ আর একটা 24 সপ্তাহ। মনে রাখবা সারফেক্ট্যান্ট প্রথম ক্ষরণ হওয়া শুরু করে 23 সপ্তাহে, প্রথম ক্ষরণ হওয়া শুরু করে কত সপ্তাহে? 23 সপ্তাহে। আর কত সপ্তাহের পূর্ব পর্যন্ত আমরা এটাকে পূর্ণাঙ্গ মানবভ্রূণ ধরতে পারি না, সেটা হচ্ছে 24 সপ্তাহ। তাহলে মনে রাখলে আমি একটা তোমাদের টেকনিক বলে দিই, সেটা হচ্ছে সারফেক্ট্যান্ট প্রথম ক্ষরিত হয় কখন? 23 সপ্তাহে। আর মানবভ্রূণ আসলে তুমি দেবে 24 সপ্তাহ। তাহলে মানবভ্রূণ আমরা এটাকে বলি না কত সপ্তাহের আগ পর্যন্ত? 24 সপ্তাহের আগ পর্যন্ত। তাহলে একটাই কথা, মানবভ্রূণ আসলে 24 সপ্তাহ। মানবভ্রূণ এটা তো বোঝা যাচ্ছে না এই লেখাটা, এটা নেই। ওকে, কি বলছি? মানব ভ্রূণের কথা বলছি। তাহলে মানব ভ্রূণ বললেই আমরা যেটা বুঝবো সেটা কত সপ্তাহ? সেটা হচ্ছে 24 সপ্তাহ। তাহলে মানব ভ্রূণ কথাটা আসলে 24 সপ্তাহ, এটা মাথায় রেখো। সারফেক্ট্যান্টের কথা বললাম, সারফেক্ট্যান্ট হচ্ছে এক ধরনের ডিটারজেন্ট জাতীয় পদার্থ। এবং আরেকটা কথা কি বলা হয়েছে? আরেকটা কথা বলা হয়েছে যে তোমাদের যখন বলা হবে সারফেক্ট্যান্ট প্রথম ক্ষরণ হয় শুরু হয় কত সপ্তাহ বয়স থেকে? সেটা হবে 23 সপ্তাহ বয়স থেকে। আর মানব ভ্রূণ বললে সেটা কত সপ্তাহ? 24 সপ্তাহ। চলো, এই জায়গাটা আমরা মোটামুটি ক্লিয়ার হয়ে গেলাম। এরপরের দিকে আমাদের যে জায়গাটাতে আসবো সেটা হচ্ছে, আচ্ছা আমি একটু তোমাদের কোনো কমেন্ট থাকলে একটু কমেন্ট করতে পারো। আজকে কিন্তু তোমাদের ব্যাচ আছে আর কি, ওয়ান শট এমসিকিউ ব্যাচ আছে কিন্তু তোমাদের 8টায়। ওকে, এরপরের দিকে আমরা একটু চলে যাই, সেটা হচ্ছে শ্বাসপেশির কথা বলা রয়েছে। শ্বাসপেশির যদি কথা বলি, এই জায়গায় শ্বাসপেশি মূলত আমাদের একটু খেয়াল করি, এই জায়গায় শ্বাসপেশির ক্ষেত্রে দুইটা জিনিস কাজ করবে, একদম মনে রাখো। এই যে দেখো নিচের দিকে যেটা থাকে এটা কিন্তু ডায়াফ্রাম। এটা কি? ডায়াফ্রাম। ডায়াফ্রামটা হচ্ছে শ্বাসপেশির জন্য, মানে আমাদের শ্বাসের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মাসেল। তাহলে গুরুত্বপূর্ণ মাসেল দুইটা, একটা ডায়াফ্রাম আর একটা ইন্টারকোস্টাল মাসেল। এই যে ইন্টারকোস্টাল মাসেল মানে দুইটা কাঠের মাঝখানে যে মাসেলগুলো থাকে। তাহলে সবাই বলো তো আমাদের শ্বাসপেশির সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা মাসেলের নাম কি? সবচেয়ে গুরুত্বপূর্ণ 1 নম্বরে থাকবে ডায়াফ্রাম, যেটা প্রধান মাসেল, আর 2 নম্বরে থাকবে কি বলো? 2 নম্বরে থাকবে মূলত ইন্টারকোস্টাল পেশি। আবার আমি তোমাদের মূলত শ্বাস প্রশ্বাসের যে প্রসেসটা সেটা একটু বলে দিই। প্রশ্বাস এবং নিঃশ্বাসের যে মেকানিজম খেয়াল করবা, আগেই বলে দিই, খেয়াল করে দেখো। যখন এই যে এখানে একটু খেয়াল করে দেখো, তোমরা দেখতে পাচ্ছ খুব ভালো করে আর কি এটাতে। দেখো যখন ডায়াফ্রাম থাকে কিন্তু এইভাবে নর্মালভাবে, ডায়াফ্রাম যখন সংকুচিত হয় তখন কিন্তু দেখো সে নিচে নেমে যাচ্ছে। যখন সে নিচে নেমে যাচ্ছে, এই যে সংকুচিত হলে নিচে নেমে যাবে। নিচে নেমে গেলেই তার দেখো অনুদৈর্ঘ্য আয়তন বেড়ে যাচ্ছে, অনুদৈর্ঘ্য আয়তন বেড়ে যাচ্ছে। আবার ইন্টারকোস্টাল পেশি যখন সংকুচিত হবে তখন তাদের অনুপ্রস্থ আয়তন বাড়বে। অর্থাৎ ডায়াফ্রাম এবং ইন্টারকোস্টাল পেশি, এই যে শ্বাস নিলাম, ডায়াফ্রাম নিচের দিকে চেপে চলে আসলো, সংকুচিত হলো। মনে রাখবা সংকুচিত হওয়া মানে কিন্তু এখানে আয়তন বেড়ে যাওয়া। সংকুচিত হওয়া মানে এখানে কি? আয়তন বেড়ে যাওয়া। অর্থাৎ ডায়াফ্রাম সংকুচিত হলে তার আয়তন বাড়বে, অনুদৈর্ঘ্য আয়তন বাড়বে। ইন্টারকোস্টাল পেশি যখন সংকুচিত হবে তার অনুপ্রস্থ আয়তন বাড়বে। ফলে অনুদৈর্ঘ্য এবং অনুপ্রস্থ আয়তন বেড়ে গেলে ফুসফুস কি বড় হওয়ার সুযোগ পাবে। এই যে দেখতে পাচ্ছ তোমরা এখানে, দেখো সংকুচিত হওয়া মানে কি? নিচের দিকে নেমে যাচ্ছে ডায়াফ্রাম, ফলে কি হচ্ছে? জায়গা বেড়ে যাচ্ছে। তাহলে বলো তো প্রশ্বাসের কার্যক্রম কি? প্রশ্বাসের ক্ষেত্রে ডায়াফ্রাম এবং ইন্টারকোস্টাল পেশি সংকুচিত হবে, ফলে অনুদৈর্ঘ্য আয়তন বাড়বে, অনুপ্রস্থ আয়তন বাড়বে এবং ফুসফুস বড় হওয়ার সুযোগ পাবে। আর নিঃশ্বাসের কি? ডায়াফ্রাম তার পূর্বের অবস্থায় ফিরে যাবে। এই যে দেখো ডায়াফ্রাম সংকুচিত হয়ে নিচে আসলো, এখন তার আবার পূর্বের অবস্থায় ফিরে গেল। ইন্টারকোস্টাল পেশিও তার পূর্বের অবস্থায় ফিরে আসবে, ফলে কি? নিঃশ্বাস সংগঠিত হবে। আশা রাখি জিনিসটা তোমরা এখানে বুঝতে পেরেছো আর কি। ওকে, আচ্ছা কনিকা এলিজাবেথ, হ্যাঁ HSC 22 ব্যাচ ছিল 10 মিনিট স্কুলের। এই কী অবস্থা তোমার এখন? আপডেট কি বলো তো আমাকে।
আসসালামু আলাইকুম ভাই, ক্লাস ইউটিউবে আপলোড দিলে অনেক ভালো হতো, ওয়েদার তো ভালো না, ওয়াইফাই ডিস্টার্ব হচ্ছে। সাদিয়া, তুমি এই ক্লাসটা আমাদের ফেসবুক পেজেই পেয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, ইউটিউবে যাবে, এখানেও পেয়ে যাবা। এরপরের দিকে আমরা চলে যাই আর কি। দেখো, সেটা হচ্ছে প্রশ্বাস নিঃশ্বাস নিয়ন্ত্রণ যে কার্যক্রম রয়েছে আর কি, প্রশ্বাস নিঃশ্বাস যে নিয়ন্ত্রণ কার্যক্রম রয়েছে। তাহলে প্রশ্বাস নিঃশ্বাস নিয়ন্ত্রণ কার্যক্রমের জন্য আমরা প্রথমে যদি এখানে চলে যাই, সেটা হচ্ছে আমাদের ব্রেনের এই জায়গাটা মূলত কাজ করে। ওকে, তোমরা সেটাই জানো, আমাদের ব্রেনের নিচের দিকে এখানে থাকে পন্স এবং মেডুলা। পন্স এবং মেডুলা ঠিক এই জায়গাটাতে, এখানে এই জায়গাটায়, এই জায়গায় থাকবে পন্স এবং এই যে এখান থেকে দেখা যাচ্ছে এই যে ভেতরে এটা পন্স এবং কি মেডুলা, পন্স এবং কি মেডুলা। আমরা সবাই জানি প্রশ্বাস কেন্দ্র এবং নিঃশ্বাস কেন্দ্রকে, মানে শ্বাস কেন্দ্রকে মূলত ভাগ করা হচ্ছে চারটা ভাগে। কয়টা ভাগে? চারটা ভাগে। ওকে, চারটা ভাগের মধ্যে প্রথমে কি, প্রথমে হচ্ছে নিউমেটাক্সিক, এরপরে অ্যাপনিওস্টিক বা অ্যানিওস্টিক, এরপর আসবে ডিআরজি এবং ভিআরজি। ডিআরজি এবং ভিআরজি, ডিআরজিকে বলা হচ্ছে ডরসাল রেসপাইরেটরি গ্রুপ এবং ভিআরজিকে বলা হচ্ছে ভেন্ট্রাল রেসপাইরেটরি গ্রুপ। তাহলে বলো তো শ্বাসকেন্দ্র মূলত কয়টা? শ্বাসকেন্দ্র হচ্ছে মূলত চারটা। তোমাদের বইয়ের প্রথমে যেটা দেওয়া থাকবে সেটা হচ্ছে কি নিউমোট্যাক্সিক, 2 নাম্বার অ্যাপনিওস্টিক বা আসল উচ্চারণ অ্যানিওস্টিক, 3 নাম্বার ডিআরজি মানে কি ডরসাল রেসপাইরেটরি গ্রুপ, এবং 4 নাম্বার হচ্ছে ভিআরজি মানে ভেন্ট্রাল রেসপাইরেটরি গ্রুপ। যেটা ডরসাল রেসপাইরেটরি গ্রুপ, মনে রাখবা এটাকেই বলা হচ্ছে মূলত প্রশ্বাস কেন্দ্র। তাহলে যেটা ডিআরজি বা ডরসাল রেসপাইরেটরি গ্রুপ, এটাকে মূলত বলা হচ্ছে কোনটা? প্রশ্বাস কেন্দ্র। আর যেটা ভিআরজি, এটা মূলত কাজ করে নিঃশ্বাস কেন্দ্র হিসাবে, কিন্তু মাঝে মধ্যে প্রশ্বাস কেন্দ্র হিসেবে কাজ করতে পারে। তাহলে বলো শ্বাসকেন্দ্র কয়টা? চারটা। শ্বাসকেন্দ্র কয়টা? চারটা। নিউমোট্যাক্সিক, অ্যানিওস্টিক, ডিআরজি, ভিআরজি। ডিআরজি মানে ডরসাল রেসপাইরেটরি গ্রুপ এবং ডিআরজিটাই মূলত কাজ করে প্রশ্বাস কেন্দ্র হিসাবে, আর ভিআরজি ভেন্ট্রাল রেসপাইরেটরি গ্রুপ, এটা মূলত কাজ করবে কি হিসাবে? নিঃশ্বাস কেন্দ্র হিসাবে। আশা রাখি এতটুকু পড়লে মোটামুটি একটা কাভার করতে পারবা, যদিও এখান থেকে প্রশ্ন একটু কম আসে আর কি। আচ্ছা, চলো এরপরের দিকে আমরা একটু চলে যাই আর কি। সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা হচ্ছে গ্যাসীয় এক্সচেঞ্জ। চলো, গ্যাস এক্সচেঞ্জ, এটাই তোমাদের ঘ নাম্বার প্রশ্ন। একটু দেখে নাও সবাই ছবিটা, দেখো কিভাবে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড গ্যাস বিনিময় হচ্ছে। বোঝা যাচ্ছে এখানে? এই যে এখানে আরো ভালো করে বোঝা যাবে। দেখো, যে যে নীল কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত যাচ্ছে, যাওয়ার পরে দেখো এখানে লাল হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে? এই যে দেখো নীল রক্ত আসছে। নীল রক্তগুলো না আসার পরে দেখো এই যে লাল লাল হিমোগ্লোবিন গুলো তাদেরকে অ্যাটাচ করতেছে, মানে হিমোগ্লোবিন মানে অক্সিজেন গুলো অ্যাটাচ করতেছে। অ্যাটাচ করলে দেখো এই যে তারা কি হয়ে যাচ্ছে? লাল হয়ে যাচ্ছে। তারা কি হচ্ছে? লাল হয়ে যাচ্ছে আর কি। ওকে, তাহলে এটা হচ্ছে মূলত আমাদের মেইন কথা। তাহলে এর পরের দিকে আমরা একটু চলে আসি, যে জায়গাটাতে আসবো সেটা হচ্ছে আমরা একটু বোর্ডে আসবো। আচ্ছা, আমরা একটু বোর্ডে আসবো। বোর্ডে আসলে আমরা যে জিনিসটা একটু দেখতে পাবো, প্রোটোজোয়া রিপোর্টিং শেফ। হ্যাঁ, ভেরি গুড প্রোটোজোয়া। আচ্ছা এলিজাবেথ, থ্যাংক ইউ এলিজাবেথ তোমাকে। এতদিন পরে 10 মিনিট স্কুলের থেকে তোমরা আসছো, এটা তো অনেক বড় একটা পাওয়া, অনেক ভালো লাগার একটা বিষয় থেকে যায় আর কি। আচ্ছা চলো, তো আমরা এখন যে জায়গাটাতে যাব সেটা হচ্ছে গ্যাসীয় এক্সচেঞ্জ। তোমরা সবাই জানো গ্যাসীয় এক্সচেঞ্জের, আমি যদি এখান থেকে যদি একটু ভাগ করে দেওয়ার চেষ্টা করি, আমাদের ব্লগটা একটু স্প্লিট করে না দেখি তো, ট্রাই করে তো একটু। আচ্ছা, তো দেখো আমরা একটু বোর্ডটাকে একটু স্প্লিট করে নিলাম, এবং স্প্লিট করে নিলে দেখো আমাদের যে জায়গাটাতে এখানে আমরা, আচ্ছা এই জায়গায় কি লাইটে কি কোনো কিছু করা যায় এটাতে বোর্ডের?
আচ্ছা ঠিক আছে, এই কালারটা একটু নিয়ে এখন আমরা দেখি। এই কালারটাই ভালো মনে হয়, তাই না? আচ্ছা চলো, যেই হোক, তাহলে একটা জিনিস খেয়াল করি আর কি, আমাদের গ্যাসীয় এক্সচেঞ্জের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা ঘ নাম্বারে আসবে, এতক্ষণ মনোযোগ না দিলে এখানে দাও। একটা হচ্ছে অক্সিজেন বিনিময় এবং আরেকটা হচ্ছে মূলত আমাদের কার্বন ডাই অক্সাইড বিনিময়। কোন বিনিময়? কার্বন ডাই অক্সাইড বিনিময়। ক্লিয়ার? কার্বন ডাই অক্সাইড বিনিময়। কার্বন ডাই অক্সাইড আমি নীল কালার দিয়ে লিখে দিলাম আর কি, কার্বন ডাই অক্সাইড বিনিময়। এটা কি বোঝা যাবে এই কালারটা? আচ্ছা, বোঝা যাবে হয়তো আর কি। তাহলে দেখো প্রথমে দিকে চলে আসি, যেটা অক্সিজেন বিনিময়, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, এটা তোমাদের ঘ নাম্বার প্রশ্ন আসবেই। তাহলে দেখো অক্সিজেন যে আমাদের পরিবাহিত হয় বা বিনিময় হয়, অক্সিজেন বিনিময় হয় মূলত দুইটা পদ্ধতিতে। কয়টা পদ্ধতিতে? দুইটা পদ্ধতিতে। একটা হচ্ছে ভৌত দ্রবণ রূপে। কোন দ্রবণ রূপে? ভৌত দ্রবণ রূপে। ভৌত দ্রবণ রূপে। ক্লিয়ার? ভৌত দ্রবণ রূপে কিন্তু আমাদের অক্সিজেন পরিবাহিত হবে। এবং আরেকটা জিনিস, সেটা হচ্ছে রাসায়নিক যৌগ, যেটাকে বলা হচ্ছে হিমোগ্লোবিন যৌগ রূপে, বা আমাদের HbO2, HbO2 যেটাকে বলা হচ্ছে অক্সি হিমোগ্লোবিন, যেটাকে বলা হচ্ছে কি? অক্সি হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন যৌগ রূপে। তাহলে বলো আমাদের অক্সিজেন পরিবাহিত হবে কয়টা পদ্ধতিতে? দুইটা। একটা হচ্ছে ভৌত দ্রবণ রূপে, আর একটা হচ্ছে রাসায়নিক দ্রবণ রূপে। রাসায়নিক দ্রবণ রূপে মূলত কিসেবে পরিবাহিত হয়? অক্সি হিমোগ্লোবিন রূপে। এবং অক্সি হিমোগ্লোবিনের একটা সংকেত তোমাদের এখানে দেওয়া রয়েছে আর কি। এই অক্সি হিমোগ্লোবিনের সংকেতটা কিন্তু তোমাদের খুবই খুবই গুরুত্বপূর্ণ আর কি। দেখো সেটা হচ্ছে HB মানে হিমোগ্লোবিন 4+, এখানে তোমাদের দেওয়া রয়েছে মূলত অক্সিজেন থাকবে, এখানে থাকবে অক্সিজেন 4 অণু। এখান থেকে তারা উৎপন্ন করছে অক্সি হিমোগ্লোবিন HbO2, HbO2, এবং HbO2 উৎপাদন হচ্ছে কত অণু? 4 অণু। তাহলে এই সমীকরণটা তোমাদেরকে একটু লিখতে হবে কিন্তু আর কি। আচ্ছা তাহলে দেখো এই যে HbO2 যে 4 অণু উৎপাদন হলো, এটাই কিন্তু অক্সি হিমোগ্লোবিন। এবং অক্সি হিমোগ্লোবিন রূপে কত পার্সেন্ট অক্সিজেন পরিবাহিত হবে? 98 ভাগ। কত ভাগ? 98 ভাগ। কত ভাগ? 98 ভাগ। তাহলে বলো আমাদের অক্সিজেন রূপে পরিবাহিত হয় দুইটা পদ্ধতিতে। এক নম্বর পদ্ধতির নাম হচ্ছে ভৌত দ্রবণ, এবং দুই নম্বর পদ্ধতির নাম হচ্ছে রাসায়নিক দ্রবণ রূপে। রাসায়নিক যৌগ রূপে বা দ্রবণ রূপে কি হিসেবে পরিবাহিত হয়? অক্সি হিমোগ্লোবিন যৌগ রূপে। সমীকরণটা কি? হিমোগ্লোবিন 4 এবং 4 অণু হচ্ছে অক্সিজেন, এটা মিলে যুক্ত হয়ে উৎপন্ন করলো 4 অণু অক্সি হিমোগ্লোবিন যৌগ, এবং এটার মাধ্যমে যায় কত পার্সেন্ট অক্সিজেন? 98 ভাগ অক্সিজেন। লেখা শেষ এইটা। এরপরে দিকে আমি একটু চলে আসবো কার্বন ডাই অক্সাইড পরিবহন। কি এটা? কার্বন ডাই অক্সাইড পরিবহন। দেখি আমি কারো কোনো, আচ্ছা কোনিকে এলিজিবেথ, আমি সামনে আইসিএসবি দিব ভাইয়া। ওকে, কংগ্রাচুলেশনস তোমার আইসিএসবির জন্য আর কি, বেস্ট অফ লাক। আশা রাখি গ্রিন কার্ড দ্রুত পেয়ে যাবা, পেয়ে যেয়ে আমাদের এজ এ ক্যাপ্টেন হিসেবে তুমি বাংলাদেশ আর্মি অথবা নেভি অর এয়ারফোর্সে জয়েন করবা, করসপন্ডিং যে সকল র্যাঙ্ক রয়েছে। হ্যাঁ চলতেছে তো আর কি, একদম চলে না মানে। আচ্ছা এরপরে দিকে যেটা চলে আসবে সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড পরিবহন। কি পরিবহন বলো তো? কার্বন ডাই অক্সাইড পরিবহন। তাহলে আমরা একটু চলে যাই কার্বন ডাই অক্সাইড পরিবহনে। তাহলে একটা জিনিসের দিকে খেয়াল করো, কার্বন ডাই অক্সাইড পরিবাহিত হবে কিন্তু তিনটা পদ্ধতিতে। কয়টা পদ্ধতিতে? তিনটা পদ্ধতিতে। এক নাম্বারটার নাম হচ্ছে ভৌত দ্রবণ রূপে, দুই নাম্বারটার নামটা হচ্ছে কার্বামিনো যৌগ রূপে। কি যৌগ রূপে? কার্বামিনো যৌগ রূপে। তিন নাম্বারটা হচ্ছে বাই কার্বনেট রূপে। খুবই খুবই ইম্পর্টেন্ট, বাই কার্বনেট রূপে। ক্লিয়ার? তাহলে দেখো তো ভৌত দ্রবণ রূপে, ভৌত দ্রবণ রূপে মূলত কার্বন ডাই অক্সাইড এবং পানি এরা বিক্রিয়া করে উৎপন্ন করবে কার্বনিক অ্যাসিড H2CO3। এই পদ্ধতিতে তারা পরিবাহিত হবে কত পার্সেন্ট? 5%। কত পার্সেন্ট? 5%। তাহলে বলো ভৌত দ্রবণ রূপে কত পার্সেন্ট? 5%। ভৌত দ্রবণ রূপে কত পার্সেন্ট? 5%। এবং কি হিসাবে? কার্বনিক অ্যাসিড হিসাবে। কোন অ্যাসিড হিসাবে? কার্বনিক অ্যাসিড হিসাবে। চলে আসো কার্বামিনো যৌগ। এখানে কোনো সমীকরণ লিখতে হবে না, এখানে জাস্ট মনে রাখো কার্বামিনো যৌগ দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। কার্বামিনো হিমোগ্লোবিন, কার্বামিনো হিমোগ্লোবিন যৌগ, আর এটাতে যোগ করে দেবা কার্বামিনো প্রোটিন যৌগ। তাহলে বলো কার্বামিনো যৌগ কয় প্রকার? কার্বামিনো যৌগ দুই প্রকার। একটা নাম হচ্ছে কার্বামিনো হিমোগ্লোবিন, একটা নাম হচ্ছে কার্বামিনো প্রোটিন। এর মধ্যে মনে রাখবা দুইটা জিনিস, কার্বামিনো যৌগ রূপে পরিবাহিত হবে দুইটা ভাবে, একটা শতকরা হিসাবে আর একটা এমএল হিসাবে। একটা শতকরার হিসাবে আর একটা হচ্ছে এমএল হিসাবে। যদি তুমি শতকরার হিসাবে করো তাহলে কার্বামিনো যৌগ রূপে পরিবাহিত হবে মূলত 27% বা 27 ভাগ। 27% বা কত ভাগ? 27 ভাগ।
ওকে, আর আমি এখন যদি আসি কার্বামিনো যৌগরূপে কত ml, কার্বামিনো যৌগরূপে যাবে 3 ml। কত ml? 3 ml। এই 3 ml এর মধ্যে 2 ml নেবে হচ্ছে কার্বামিনো হিমোগ্লোবিন যৌগ, 1 ml নেবে হচ্ছে কার্বামিনো, সরি আমি ml না লিখে এই জায়গায় লিখে ফেলছি লিটার, 2 লিটার, 2 ml, আর একটা হচ্ছে 1 ml। ওকে, তাহলে বলো আমাদের এখানে কি কার্বামিনো যৌগরূপে যেতে পারে কত ভাগ? 27 ভাগ। আবার কার্বামিনো যৌগরূপে কত ml যেতে পারে? 3 ml। 3 ml এর মধ্যে কার্বামিনো হিমোগ্লোবিন রূপে যাবে 2 ml, কার্বামিনো প্রোটিন রূপে যাবে হচ্ছে কত ml? 1 ml। কিভাবে মনে রাখবো? দেখো কার্বামিনো হিমোগ্লোবিন এবং কার্বামিনো প্রোটিন, নিনজা টেকনিক খাটাও, আকারে বড় কোনটা? আকারে বড় হচ্ছে কার্বামিনো হিমোগ্লোবিন, কার্বামিনো হিমোগ্লোবিন। এই জন্য বড়ের জন্য 2 ml, ছোটোর জন্য 1 ml। চলে আসো বাইকার্বনেট রূপে, বাইকার্বনেট রূপে, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। ওকে, তাহলে চলো আমরা বাইকার্বনেট এটা আলাদাভাবে একটু যাই। শুধু একটা জিনিস মনে রাখবা, বাইকার্বনেট রূপে যায় হচ্ছে 65 ভাগ। কত ভাগ? 65 ভাগ, যেটা সবচেয়ে বেশি। তাহলে বাইকার্বনেট রূপে কার্বন ডাই অক্সাইড পরিবাহিত হয় কত ভাগ? 65 ভাগ। কত ভাগ? 65 ভাগ। ওকে, চলো আমরা এখন শুধুমাত্র বাইকার্বনেট রূপে এইটাই একটু ব্যাখ্যা করে পড়ব। দেখি কারো কোনো কমেন্ট আসছে কিনা। কিরে ক্লাস কি চলে? আমার তো ফোনে ক্লাস দেখা যাচ্ছে না কেন, কাহিনী কি? কি হয়েছে ক্লাসের? না, ক্লাস তো দেখা যায়, আমার ফোনে হয়তো দেখা যাচ্ছিল না। অনেক বড় বোর্ড, কত বড় বোর্ড, 2 হাতে ধরা মুশকিল রে, অনেক বড়। এই ঝড়ের কি আপডেট? বাইরে কি ঝড় হচ্ছে নাকি? আমি তো কিছু বুঝতে পারতেছি না, একটু জানাতো আমাকে। ঝড় হয় বাইরে? এই ঝড়ের কি আপডেট? বাইরে কি ঝড় হচ্ছে নাকি? আমি তো কিছু বুঝতে পারতেছি না, একটু জানাতো আমাকে। ঝড় হয় বাইরে? লা 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 লা। ম্যারাথন ক্লাস কারে বলে এটা বুঝতেছো? এইচএসসি 24 ব্যাচ। শোনো, 25 এবং 26 তোমরা কিন্তু ভয় পেও না, এটা কিন্তু 26 ম্যারাথন ক্লাস। ওকে, আবার অনেকে এই জায়গায় আবার প্রোপাগান্ডা ছাড়ো না, আল্লাহ শাকিল ভাই এত দ্রুত ক্লাস নিচ্ছে, কিভাবে পোলাপান বুঝবে? ব্যাপারটা হচ্ছে যার জন্য যেটা তার জন্য সেটা, ঠিক আছে না? যতটুকুর প্রয়োজন ঠিক ততটুকুরই আয়োজন। এই সাউন্ড শোনা যায় না? হাই হাই, বলো কি? বলো কি? বলো কি? বল তো ভাই। সাউন্ড শোনা যায় না? হাই হাই, বলো কি? বলো কি? বলো কি? বল তো ভাই। সাউন্ড শোনা যায় না? এই সাউন্ড শোনা যাচ্ছে? যারা যারা লাইভে আসো বলো তো। সাউন্ড শোনা যাচ্ছে? যারা সাউন্ড তো শোনা যায়। রাকিব, কম্পিউটারে দেখো তো সাউন্ড কি সব ক্লিয়ার? চলো তাহলে যে হোক, আমরা এখন মূলত চলে আসি আমাদের বাইকার্বনেট রূপে কার্বন ডাই অক্সাইডের পরিবহন। তাহলে বাইকার্বনেট রূপে কার্বনেট রূপে কি কার্বন ডাই অক্সাইড পরিবহন, যেটা পরীক্ষাতে আসেই, এই অধ্যায় থেকে এখান থেকে আসবেই, ধরে রাখো এই টপিকটা থেকে। খেয়াল করবা, বাইকার্বনেট রূপে কার্বন ডাই অক্সাইড পরিবাহিত 2টা ভাগে। বাইকার্বনেট 2টা, একটাকে বলা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট, আর একটার নাম হচ্ছে পটাশিয়াম বাইকার্বনেট। মনে রেখো, এর মধ্যে পটাশিয়ামটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আয়ন। এই জন্য পটাশিয়াম বাইকার্বনেট থাকে মূলত আমাদের রক্তে। কই থাকে? রক্তে মানে আরবিসিতে। রক্ত মানে কই থাকবে? আরবিসিতে। আর আমাদের যে পটাশিয়াম
সোডিয়াম বাইকার্বনেট এটা যেহেতু একটু কম গুরুত্বপূর্ণ, এই জন্য এটাতে থাকে রক্তরস বা প্লাজমাতে, রক্তরস বা প্লাজমাতে। ক্লিয়ার এতটুকু জিনিস? এখন এর পরের দিকে আমরা একটু চলে আসি, সেটা হচ্ছে যে আমাদের এই যে আমাদের জানি দেহের ভেতরে সবসময় কার্বন ডাই অক্সাইড প্লাস পানি এরা যুক্ত হয়ে উৎপন্ন করবে কার্বনিক অ্যাসিড। কার্বনিক অ্যাসিড, এই কার্বনিক অ্যাসিডটা আমাদের ভৌত দ্রবণে উৎপাদন হয়েছিল এবং কার্বনিক অ্যাসিড যখন ভেঙে যাবে, ভেঙে যাওয়ার পরে উৎপন্ন হবে একটা হাইড্রোজেন আয়ন আর একটা হচ্ছে বাইকার্বনেট আয়ন। হাইড্রোজেন আয়ন এবং আরেকটা কি বাইকার্বনেট আয়ন। এবং এই যে কার্বনিক অ্যাসিড এটা যে ভেঙে যাবে, এটা ভাঙবে কার ভেতরে? এটা ভাঙবে আরবিসি এর ভেতরে। কার ভেতরে? আরবিসি এর ভেতরে। তাহলে চলো একটা জিনিস আমরা একটু জেনে নিই। আমরা তো এতটুকু জিনিসটা তো দেখলাম, তাই না, যে এখানে ভাঙলো হইতেছে বাইকার্বনেটের ভেতরে। তাহলে আমরা একটা রক্তের ভেতরে একটা সমীকরণ এটা দেখে নিই। ধরে রাখো এটা হচ্ছে একটা আরবিসি, এটা হচ্ছে একটা কি আরবিসি। আর আরবিসির বাইরে যা দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে তাদের প্লাজমা, এগুলো হচ্ছে তাদের কি প্লাজমা। আমাদের এই যে রক্তের ভেতরে মানে আরবিসির ভেতরে সব সময় উৎপাদন হচ্ছে বাইকার্বনেট। রক্তের ভেতরে উৎপাদন হবে সবসময় কার্বনিক অ্যাসিড। কার্বনিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিডটা ভেঙে যাবে, ভেঙে যেয়ে উৎপন্ন হবে একটা কি হাইড্রোজেন আয়ন, আরেকটা হচ্ছে বাইকার্বনেট আয়ন। ক্লিয়ার? মনে থাকবে এটা? আচ্ছা, আমরা কিন্তু অলরেডি একটা জিনিস জানি, সেটা হচ্ছে আমাদের রক্তের ভেতরে কিন্তু সব সময় একটা জিনিস লুকায়ে থাকবে, সেটা হচ্ছে কোন বাইকার্বনেট? সোডিয়াম নাকি পটাশিয়াম? অবশ্যই পটাশিয়াম বাইকার্বনেট। কোনটা? পটাশিয়াম বাইকার্বনেট। কেন? কারণ পটাশিয়াম আয়নটা খুবই বেশি গুরুত্বপূর্ণ আমাদের দেহের জন্য, এটাকে লুকায় রাখতে হয় সবসময়। তাহলে দেখো একদিকে পটাশিয়াম বাইকার্বনেট তো আছেই, আর একদিকে কার্বনিক অ্যাসিড ভেঙে হাইড্রোজেন আয়ন উৎপাদন করলো, আরেকদিকে হচ্ছে বাইকার্বনেট উৎপাদন করলো। এখন কথাটা হচ্ছে অলরেডি তো বাইকার্বনেটের একটু আধিক্যতা বেশি দেখা যাবে না এই আরবিসির ভেতরে? কেন দেখা যাবে বলো তো? একে তো পটাশিয়াম বাইকার্বনেট আছে, আবার কার্বনিক অ্যাসিডের এইখানে যে বাইকার্বনেট এটাও কিন্তু আরবিসির ভেতরে বেশি থেকে যাচ্ছে। ওকে, আচ্ছা একটু অপেক্ষা করি আর কি আমরা। ওকে, সরি ফর দ্য ইন্টারাপশন বাচ্চা কাচ্চা। আচ্ছা, তাহলে দেখো একে তো এই জায়গায় পটাশিয়াম বাইকার্বনেটের একটা আধিক্যতা রয়েছে, আবার কার্বনিক অ্যাসিডের এইখানেও বাইকার্বনেটের একটা আধিক্যতা রয়েছে। তাহলে এত বাইকার্বনেট নিয়ে তো কোনো লাভ নাই। এই জন্য বাইকার্বনেট কী করবে? বাইকার্বনেটটা আরবিসি থেকে বের হয়ে যাবে। বাইকার্বনেটটা আরবিসি থেকে কি হবে? বের হবে। যেহেতু বাইকার্বনেট বের হয়ে গেল, একটা নেগেটিভ আয়ন, এই নেগেটিভ আয়নের অভাব পূরণ করার জন্য আর একটা নেগেটিভ আয়ন আমাদের বাইর থেকে প্রবেশ করবে, সেই নেগেটিভ আয়নটা হচ্ছে ক্লোরাইড আয়ন। এবং ক্লোরাইড আয়ন কই চলে আসলো বলো তো? আরবিসির ভেতরে। এখন প্রশ্ন হচ্ছে এই আরবিসির ভেতরে ক্লোরাইড আয়ন কার সাথে যুক্ত হবে? হাইড্রোজেন আয়নের সাথে যুক্ত হবে নাকি পটাশিয়ামের সাথে যুক্ত হবে? মনে রাখবা অবশ্যই এটা যুক্ত হবে পটাশিয়ামের সাথে, যেটা উৎপাদন করবে KCl। কারণ যদি এটা হাইড্রোজেনের সাথে যুক্ত করতো তাহলে সেটা হয়ে যেত HCl, আর HCl তো একটা প্রচণ্ড বাজে লেভেলের একটা অ্যাসিড, যেটা কি না এই আরবিসিকে নষ্ট করে দিত। তাহলে এই যে বাইকার্বনেট আয়ন বের হয়ে গেল প্লাজমাতে, আর প্লাজমা থেকে ক্লোরাইড আয়ন চলে আসলো আরবিসিতে, সেটাকেই তোমরা বলো হচ্ছে কি ক্লোরাইড শিফট বিক্রিয়া। কোন শিফট বিক্রিয়া? ক্লোরাইড শিফট রিয়াকশন। ওকে, ক্লোরাইড শিফট বিক্রিয়া, ক্লোরাইড শিফট বিক্রিয়া, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। যার আরেকটা নাম হচ্ছে হ্যামবার্গার। আরেকটা নাম কি? হ্যামবার্গার
বার্গার শিফট বিক্রিয়া। তাহলে বলো ক্লোরাইড শিফট বিক্রিয়াটা কি জিনিস? আমরা জানি আমাদের আরবিসির ভেতরে উৎপাদন হবে কার্বনিক অ্যাসিড ভেঙে যে উৎপাদন করবে বাইকার্বনেট আয়ন এবং উৎপাদন করবে হাইড্রোজেন আয়ন। উপরে হবে হাইড্রোজেন আয়ন, নিচে হলো বাইকার্বনেট আয়ন। আবার আমরা জানি আরবিসিতে সবসময় লুক্কায়িত থাকে কোনটা? পটাশিয়াম বাইকার্বনেট। ওকে, তাহলে এই হাইড্রোজেন আয়ন এবং বাইকার্বনেট আয়ন এখানে মূলত আধিক্যতা দেখা দিচ্ছে বাইকার্বনেট আয়নের। এই জন্য বাইকার্বনেট আয়নটা আরবিসি থেকে চলে যাবে প্লাজমায়, এবং প্লাজমায় এই অভাবটা পূরণ করার জন্য প্লাজমা থেকে একটা কোনটা বলতো ক্লোরাইড আয়ন প্রবেশ করবে কোথায়? আরবিসির ভেতরে। আয়ন প্রবেশ করার পরে এই ক্লোরাইড আয়ন হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করবে নাকি পটাশিয়ামের সাথে যুক্ত বিক্রিয়া করবে? অবশ্যই এটা বিক্রিয়া করবে কার সাথে? পটাশিয়ামের সাথে। ফলে উৎপাদন হবে কি? KCl, নট HCl। আর যেহেতু আমাদের ক্লোরাইড আয়ন প্লাজমা থেকে আরবিসির ভেতরে ঢুকছে এবং আমরা জানি বাইকার্বনেট আয়ন আরবিসি থেকে প্লাজমায় চলে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে ক্লোরাইড শিফট বিক্রিয়া বা হ্যামবার্গার বিক্রিয়া। ক্লোরাইড শিফট বিক্রিয়া বা হ্যামবার্গার বিক্রিয়া, এবং এটাই তোমাদের পরীক্ষাতে আসবে। আই হোপ এই জিনিসটা তোমাদের সবার কাছে ক্লিয়ার হয়েছে আর কি। ওকে, এরপরের দিকে পেজের দিকে যদি আমরা চলে যাই, সেটা হচ্ছে আমাদের হিমোগ্লোবিনের কথা বলা রয়েছে। হিম এবং গ্লোবিন মনে রাখবা, হিম এবং গ্লোবিন এটার অনুপাত হিম ইস টু গ্লোবিন। হিম ইস টু কি? গ্লোবিন। হিম ইস টু গ্লোবিনের অনুপাত 1:25। 1 কত? 25। ওকে, এটা একটু মনে রেখো তাহলেই হবে। আচ্ছা, এরপরের দিকে আমরা যেটা চলে যাবো শ্বাসনালী বিভিন্ন ধরনের অসুখের মধ্যে আমাদের প্রথমে রয়েছে সাইনোসাইটিস, এবং এরপর মধ্যকর্ণের রোগকে বলা হচ্ছে কি বলতো? ওটাইটিস মিডিয়া। তাহলে ওটাইটিস মিডিয়া হয় মূলত কোথায়? ওটাইটিস মিডিয়া হয় মূলত মধ্যকর্ণে। এবং আমাদের যদি সাইনোসাইটিসের কথা বলি, সাইনাস মূলত আমাদের চারটা, মানে 4 ধরনের। একটা বলা হচ্ছে ফ্রন্টাল সাইনাস, এখানে থাকে স্ফেনয়েড এবং এথময়েড সাইনাস, আর এখানে থাকে ম্যাক্সিলারি সাইনাস। তাহলে বলো আমাদের সাইনাস কয় ধরনের? 4 ধরনের। ফ্রন্টাল সাইনাস সবচেয়ে বড়, এই নাকের এই জায়গাটা থাকে স্ফেনয়েড এবং এথময়েড, এবং মনে রাখবা স্ফেন মানে পাখা। তাহলে এই স্ফেনয়েডটা দেখতে প্রজাপতির মতো। কার মতো? প্রজাপতির মতো। আর এটা হচ্ছে আমাদের ম্যাক্সিলারি সাইনাস। ক্লিয়ার এতটুকু? এবং যদি সাইনোসাইটিস হয় সেক্ষেত্রে বাচ্চার যে গায়ে জ্বর আসে, এই জ্বরের পরিমাণটা হচ্ছে 102 ডিগ্রি সেলসিয়াস। কত ডিগ্রি? 102 ডিগ্রি সেলসিয়াস। তাহলে মনে রাখো সাইনোসাইটিসের জ্বর কত ডিগ্রি? 102 ডিগ্রি সেলসিয়াস। ওকে, এরপরের দিকে চলে আসবো, সেটা হচ্ছে আমাদের ওটাইটিস মিডিয়া। কি মিডিয়া? ওটাইটিস মিডিয়া। আচ্ছা, এই ওটাইটিস মিডিয়া হচ্ছে মধ্যকর্ণের অসুখ, এবং ওটাইটিস মিডিয়াটা হচ্ছে 2 ধরনের। একটা হচ্ছে অ্যাকিউট এবং আরেকটা হচ্ছে ক্রনিক। মনে রাখবা যেটা অল্প সময় জুড়ে সেটাকে বলা হয় অ্যাকিউট, আর যেটা বেশি সময় জুড়ে সেটাকে বলা হচ্ছে ক্রনিক। এবং ওটাইটিস মিডিয়ার ক্ষেত্রে যখন জ্বর আসবে, জ্বরের পরিমাণটা থাকবে কিন্তু 104 ডিগ্রি ফারেনহাইট। তাহলে ওটাইটিস মিডিয়া বা ওটাইটিস মিডিয়াতে জ্বর বেশি। ওটাইটিস মিডিয়াতে জ্বর বেশি। কত ডিগ্রি? 104 ডিগ্রি। আর সাইনোসাইটিস মানে সর্দি, যেটা সাইনোসাইটিসের জ্বর কত বলো তো বাবা? সাইনোসাইটিসের জ্বর হচ্ছে 102 ডিগ্রি ফারেনহাইট। মনে থাকবে? আবার চলে আসো, ওটাইটিস মিডিয়া যদি হয় তাহলে কান পচা রোগ যেটা, এখানে আমাদের কিছু ট্রিটমেন্ট প্রোটোকল রয়েছে। একটাকে বলা হচ্ছে দেখো টিম্প্যানোস্টমি। ওকে, আর হচ্ছে মাইরিঙ্গোপ্লাস্টি। তাহলে দেখো ট্রিটমেন্ট প্রোটোকল হচ্ছে একটা হচ্ছে টিম্প্যানোস্টমি এবং আরেকটার নাম হচ্ছে মাইরিঙ্গোপ্লাস্টি। ওকে, আচ্ছা, এবং সবার শেষে যে টপিকটা সেটা হচ্ছে তোমাদের যেটা দেওয়া রয়েছে ধূমপায়ী এবং অধূমপায়ীদের এক্সরে। মনে রাখবা যারা অধূমপায়ী তাদের এক্সরেটা হবে কালো, আর যারা ধূমপায়ী তাদের এক্সরেটা হবে একদম সিগারেটের ধোয়ার মতো ঝাপসা আর কি। আর এখানে একটা কথা মনে রেখো, সেটা হচ্ছে এমফাইসেমা। এমফাইসেমা মানেটা কি? ফুসফুসের অ্যালভিওলাস ফেটে যাওয়া। এমফাইসেমা মানে কি? ফুসফুসের অ্যালভিওলাস ফেটে যাওয়া। মনে থাকবে এই জিনিসটা? আচ্ছা, সবার শেষে কৃত্রিম শ্বাস প্রশ্বাস। এই কৃত্রিম শ্বাস প্রশ্বাসে বাচ্চাদের আমরা সিপিআর দিই, কার্ডিও পালমোনারি রিসাসিটেশন। শুধু কি বাচ্চাদের দিই? না, এটা বড়দের ক্ষেত্রে আমরা দিই আর কি। বাট যখন আমরা বাচ্চাদের ক্ষেত্রে সিপিআরটা দিব তখন আমরা থাম্ব ইউজ করি মূলত আর কি। আচ্ছা, এবং এই থাম্ব ইউজ করে যখন বাচ্চাদের বুকে চাপ দিব আর কি, আমরা ওই বাচ্চারা ধরে রাখো পানি খেয়ে নিছে কোনো কারণে, সেক্ষেত্রে বাচ্চাদের বুক আমরা এই থাম্ব দিয়ে প্রায় 1.5 ইঞ্চি দেবে দিব। তাহলে প্রশ্ন আসতে পারে কত ইঞ্চি আমরা পুশ করবো বাচ্চাদের ক্ষেত্রে? 1.5 ইঞ্চি। কত ইঞ্চি? 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চ। মনে থাকবে এতটুকু জিনিস? তাহলে এটাই ছিল মূলত আমাদের পঞ্চম অধ্যায় বা শ্বাসক্রিয়া যে অধ্যায়, এটার একটা HSC 24দের জন্য সুপার বেসিক সামারি ক্লাস। আশা রাখি এই টপিকগুলো থেকে তোমাদের ইনশাল্লাহ তোমাদের সৃজনশীল অবশ্যই কমন আসবে।
সো সবাই ভালো থেকো। আর হ্যাঁ, কিছুক্ষণ পরে 8টা থেকে কিন্তু আমাদের ওয়ান শট এমসিকিউ ক্লাস শুরু হবে। আর তোমরা যারা যারা এইচএসসি 26 ব্যাচ রয়েছো, যারা এইচএসসি 26 ব্যাচ রয়েছে বা তোমাদের যারা জুনিয়র রয়েছে, তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ সংবাদ। 2রা জুন বিকাল 3টা থেকে তোমাদের একদম ব্র্যান্ড নিউ আরেকটা নতুন ব্যাচ শুরু হতে যাচ্ছে। সো যারা বায়োলজির বেসিক থেকে একদম অ্যাডভান্স পর্যন্ত জানতে চাও, যারা যশোরের সবচেয়ে স্মার্ট এবং টেকনোলজিক্যালি ইমপ্রুভড ক্লাসরুমে ক্লাস করতে চাও, ইউ আর ওয়েলকাম টু আওয়ার ক্লাসরুম। আশা রাখি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে বিজয়ে। আসসালামু আলাইকুম।